আচ্ছা, ভেক্টর ক্যালকুলাস আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। তবে ওইখান থেকে দুইটা টপিক বাদ আছে, ওগুলো আজকে করব। একটা হচ্ছে যে এইগুলো জিনিস অলরেডি আমরা জানি যে একটা ফিল্ডের যদি তোর ডাইভারজেন্স জিরো হয় তাহলে ওটাকে আমরা বলি সলিনয়েডাল। আর যদি কোনো একটা ফিল্ডের কার্ল জিরো হয় তাহলে ওটাকে বলি কনজারভেটিভ বা ইরোটেশনাল, অরক্ষণশীল, কিংবা আমরা বলি হচ্ছে ঘূর্ণনশীল। এরকম এই দুটো আমরা জানি। তো এখন এরকম দুইটা ফিল্ড কি কি আমাদের কাছে সামনে থাকবে, এরকম এই যে ডাইভারজেন্স জিরো, এরকম একটা ফিল্ডের নাম বলতে পারবি? ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এর ডাইভারজেন্স জিরো হয়, ম্যাগনেটিক ফিল্ড। আর আমাদের পরিচিত যে ইলেকট্রিক ফিল্ড, সেটার কার্ল হয় জিরো। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এর কার্ল বের করি তাহলে ওটা জিরো পাবো। ঠিক আছে, আর এরপরে এই দুইটার মধ্যে দুইটা আমি থিওরাম লিখছি, কোনটা ডাইভারজেন্স আর কোনটা স্টোকস বলতো? প্রথমটা ডাইভারজেন্স থিওরাম, আচ্ছা। না, প্রথমটা স্টোকস থিওরাম। ঠিক আছে, এটা লাগবে, এই জন্য আমি এখানে লিখলাম। তারপরটা ডাইভারজেন্স। স্টোকস থিওরামে আমরা যেটা করি, লাইন ইন্টিগ্রাল থেকে ইয়াতে যাই, সারফেস ইন্টিগ্রালে যাই। আর ডাইভারজেন্সে সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে যাই। তো এটা মনে রাখা লাগবে, এটা দরকার। ঠিক আছে, আর লাইন ইন্টিগ্রালটা হবে ক্লোজড, আর স্টোকস থিওরামে যে সারফেস ইন্টিগ্রালটা ওটা হচ্ছে কিন্তু ওপেন। আবার ডাইভারজেন্স থিওরামের যে সারফেস ইন্টিগ্রালটা সেটা হচ্ছে ক্লোজড, আর ইয়াতে ভলিউম ইন্টিগ্রালটা সেটা তো ওপেন ক্লোজ এর কোনো বিষয় থাকে না। এটা একটু খেয়াল রাখতে হবে। সো এটা যাতে খেয়াল থাকে। ঠিক আছে, আচ্ছা। আহ, এরপরে এরপর হচ্ছে দুইটা জিনিস, নাল আইডেন্টিটিস বলি আমরা এটাকে। নাল আইডেন্টিটিস কি, যে কোনো একটা গ্রেডিয়েন্টের আমরা যদি কার্ল নিই তাহলে সেটা জিরো পাওয়া যায়, যে সিজি ইকুয়াল টু জিরো। এটা তো জানি, এটা একটা আইডেন্টিটি যে কার্ল অফ গ্রেডিয়েন্ট হচ্ছে জিরো। আরেকটা আইডেন্টিটি হলো যে এই যে কোনো একটা কার্লের যদি আমি ডাইভারজেন্স নিই, ডিসি ইকুয়াল টু জিরো যেটা বলা হয়, যে কার্লের ডাইভারজেন্স সেটা জিরো হয়। এখন এই দুইটা আইডেন্টিটি থেকে একটা সুন্দর জিনিস বের করা যায়, সেটা মানে একটা আউটপুট বের করা যায়, সেটা কি? সেটা দেখ। তো আমরা এইখানে যেটা করছি, আমি আগে থেকে লিখে রাখছি, আমি জাস্ট বুঝাই যাতে টাইমটা কম লাগে। হুম। সেটা হচ্ছে যে এটা জাস্ট কিছু না, যে আমরা যদি ভি একটা স্কেলার ফাংশন ধরি, লেট ভি একটা স্কেলার ফাংশন, তাহলে সেটার যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি তাহলে সেটা কি হবে? ডেল ইন্টু ভি। তো এই গ্রেডিয়েন্টটা যদি কার্ল নিই, এই যে কার্ল নিই, তাহলে সেটা জিরো আসবে। এটা আমরা পাইলাম, এটা আমরা পাইলাম। এখন এইটা আমরা প্রুফ করব, এটা প্রুফ করবো একটু কিভাবে, আমাদের ওই স্টোকস থিওরাম আর ডাইভারজেন্স থিওরাম এগুলো দিয়ে। ঠিক আছে, তো এখন ধরতেছি আমাদের একটা, দেখ কোনো একটা কিছু গ্রেডিয়েন্ট বের করলে ওটা একটা ভেক্টর পাওয়া যাবে না? ভেক্টর পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট অফ সামথিং ইজ এ ভেক্টর, এটা একটা ভেক্টর আছে। তাহলে ধর আমি ভি এর যেই গ্রেডিয়েন্টটা সেটা এ ভেক্টর, মানে সেটা যে ভেক্টরটা আসবে ওটা হচ্ছে এ ভেক্টর। তো এ ভেক্টরের জন্য আমি কি খাটাইলাম? স্টোকস থিওরাম। যে আমি যদি এ ভেক্টরটার লাইন ইন্টিগ্রাল নিই তাহলে সেটা হবে ওর কার্লের সারফেস ইন্টিগ্রালের সমান। এটা তো আমাদের স্টোকস। আচ্ছা, ওকে। তারপর এখানে জাস্ট এর ভ্যালু গুলো বসাইছি, এই যে এর ভ্যালু গুলো বসাইছি। ঠিক আছে, আর কিছু না। এর ভ্যালু কি? ডেল ইন্টু ভি। হয়েছে, এটা হচ্ছে 1 নং সমীকরণ রাখলাম। এখন এইটা হচ্ছে একটু মুখস্থের মতো টাইপ, যে ফর্ম দ্য ডেফিনেশন অফ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের ডেফিনেশন যদি থেকে আমরা বলতে চাই, মানে এটা একটা গ্রেডিয়েন্টের ধর্ম কি, যে আমরা কোনো একটা কিছু গ্রেডিয়েন্ট বের করে সেটা যদি লাইন ইন্টিগ্রাল নেই, ক্লোজ লাইন ইন্টিগ্রাল নেই, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে, তাহলে সেটা কি বের করবে? তাহলে সেটার যে ভলিউম ইন্টিগ্রালটা, সেটার এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু হবে ডিভি। বুঝতে পারছিস? এই ভ্যালুটা হবে ডিভি। এখন এই ডিভির যদি ক্লোজ ইন্টিগ্রাল নেওয়া হয় তাহলে সেটা জিরো আসবে। এখন এটা হচ্ছে একটা কি বলে ফর্মুলা, মনে রাখ। ঠিক আছে, তাহলে এটা গ্রেডিয়েন্টের ডেফিনেশন থেকে বলতে পারতেছি। ঠিক আছে,
তো এখন তাই যদি হয় তাহলে এইটার যদি জিরো হয় তাহলে এই জিনিসটাও জিরো হবে ইকুয়েশন 1 থেকে। তাহলে এটা হচ্ছে প্রুফটা। ঠিক আছে? এখন রেজাল্টটা কি? যে আমরা দেখলাম যে আমরা যদি এটার কার্ল নিই তাহলে এটার কার্ল নিই তাহলে সেটা জিরো পাবো, এবং এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট অফ ভি হিসেবে প্রকাশ করতে পারতেছি। কারণ জিনিসটা বোঝা যাচ্ছে। তাহলে এখন আমরা এখানে লেখাটা কি লিখতে পারি? আমরা একটা লেখা লিখতে পারি সুন্দর করে। জিনিসটা হচ্ছে ইফ এ if a vector field is curl free, curl free বা এর কার্লটা জিরো আর কি, or irrotational, কার্ল জিরো মানে তো irrotational, then it can be expressed as a gradient rate of a scalar field. ঠিক আছে না? কথাটা বোঝা গেছে না? যে দেখ এর কার্লটা জিরো, তার মানে ওই যে আমরা এই সিজি থেকে বলতে পারি তার আচ্ছা তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে একটা স্কেলার ফাংশনের ভি নামক স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসেবে ইয়া কি বলে গ্রেডিয়েন্ট হিসেবে প্রকাশ করতে পারি। তো এটা একটা উদাহরণ কি? এটা একটা উদাহরণ হচ্ছে আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড। কিভাবে ইলেকট্রিক ফিল্ডে কি হয় আমরা জানি, আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের কার্ল নিই তাহলে এটা জিরো আসে। আবার ইলেকট্রিক ফিল্ডকে কিন্তু একটা জিনিসের গ্রেডিয়েন্ট হিসেবে প্রকাশ করা যায়, কি কি সেটা বলতো? ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল কিন্তু একটা স্কেলার রাশি, আর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে সেম না ওইটার মতোই? তাহলে ইলেকট্রিক ফিল্ডে কিন্তু আমরা একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট হিসেবে প্রকাশ করতে পারতেছি। এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এটা, এই আইডেন্টিটিটা। সেকেন্ড আইডেন্টিটিটা হলো এই যে এটা, ডাইভারজেন্স অফ কার্ল হচ্ছে জিরো। এখন এটা মানে কি? যে আমি যদি কোনো একটা ভেক্টরের কার্ল নিই, যে এ নামে একটা ভেক্টর আছে, সেটা আমি কার্ল নিলাম এটা, এইটার যদি এখন ডাইভারজেন্স নিই তাহলে সেটা জিরো পাবো। বুঝা যাচ্ছে? জিরো পাবো। এখন এটা প্রুফ আর কি। প্রুফটা যদিও লাগবে না, তা একটু দেখাই দিই। ডাইভারজেন্স থিওরাম থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আগে একটা জিনিস ধরে নিই যে কোনো একটা কিছুর কার্ল আলটিমেটলি একটা ভেক্টর রাশি, তাই তো? তাহলে আমরা যদি কার্লের এ এর কার্লটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করি, যে কার্ল অফ এ হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? তাহলে বি ভেক্টরের জন্য এখন আমি যদি ডাইভারজেন্স থিওরামটা অ্যাপ্লাই করি, ডাইভারজেন্স থিওরামটা কি? যে বি ভেক্টরের যদি সারফেস ইন্টিগ্রাল নিই তাহলে এটা হবে এর ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রালের সমান। ঠিক আছে? এটা ডাইভারজেন্স থিওরাম থেকে বলতে পারতেছি। ওকে, তারপর বি এর ভ্যালুটা বসাই দিলাম, এখানে বি এর ভ্যালুটা বসাই দিলাম। ওকে, এটা বসাই দিলাম। এখন এইখান থেকে আয়, এই যে এখান থেকে এইটার জন্য আমরা স্টোকস থিওরাম অ্যাপ্লাই করব। এখন আমি বললাম যে স্টোকস থিওরামে আমাদের যে সারফেস ইন্টিগ্রালটা থাকে সেটা কিন্তু সেটা কি হয়? স্টোকস থিওরামে যে সারফেস ইন্টিগ্রালটা থাকে সেটা হচ্ছে ওপেন থাকে, ওপেন সারফেস ইন্টিগ্রাল। আর আমাদের এটা কি ক্লোজড। এখন এই সারফেস ইন্টিগ্রালটাকে আমরা দুইটা ওপেন সারফেস ইন্টিগ্রালে ভাগ করব। কিভাবে? আমরা ধরে নিচ্ছি আমাদের যে সারফেসটা ক্লোজ সারফেসটা সেটা হচ্ছে এই যে এটা চিত্রে যেটা দেখা যাচ্ছে। ঠিক আছে? এটাকে দুইটা পার্টে ভাগ কর। এটা যদি পার্টে ভাগ করিস তাহলে এই যে এটা একটা লাইন আর এটা একটা লাইন ধর, এই যে দুইটা অংশে ভাগ করবি মানে এরকম করে, যে এটা আর এটা। ঠিক আছে? মানে ওই যে কিন্ডার জয়ের মতো, জাস্ট ভাগ করে নিলি এরকম করে। ভাগ করে নেওয়ার পর তাহলে এখানে দুইটা সারফেস পাচ্ছি, এবং এগুলো এই সারফেস গুলো নতুন যে সারফেস গুলো পাচ্ছি, এই যে এইটা একটা আর হচ্ছে এইটা একটা ধর, এইগুলো আবার ওপেন সারফেস, এগুলো ওপেন সারফেস। এগুলোর জন্য আমি স্টোকস থিওরেমটা কাজে লাগাতে পারবো। তো এইগুলোর জন্য এগুলাকে দুইটা ভাগ করার পর তাহলে এই ক্লোজড সারফেস ইন্টিগ্রালটা এই দুইটা ওপেন সারফেস ইন্টিগ্রালের যোগফলের সমান হবে। সেখান থেকে আমরা পরবর্তীতে এখান থেকে আমরা স্টোকস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। স্টোকস থিওরেমটা অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, নাইন ইন্টিগ্রালে গেলাম। আবার এই দুটা লাইন, এই যে দেখ সি ওয়ান এর ডিরেকশন আর সি টু ডিরেকশন আলাদা। যদিও এখানে ভিতরে কাহিনী আছে, অত কিছু না জানলে হবে। সি ওয়ান আর সি টু ডিরেকশন যেহেতু আলাদা, কিন্তু ভ্যালু দুইটা আমরা সমান যেহেতু ভাগ করছি সমান হবে, ডিরেকশন আলাদা ভ্যালু এক, তাহলে এই দুইটা যোগ করলে জিরো পাওয়া যাবে। লাইন ইন্টিগ্রাল দুইটা যোগ করলে জিরো পাওয়া যাবে। তো এইটা যদি জিরো হয় তার মানে এই জিনিসটা জিরো, এই জিনিসটা যদি জিরো হয় তাহলে এই জিনিসটাও জিরো হবে এক নং থেকে। তো এখান থেকে আমরা এটা বলতে পারতেছি। এখন এটা রেজাল্টটা কি? এটা রেজাল্টটা হলো
যে আমরা দেখতেছি কোন একটা ভেক্টরের কার্লের ডাইভারজেন্স জিরো হচ্ছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা এইটাকে বি দ্বারা রিপ্লেস করলে কি পাচ্ছি, যে বি ভেক্টরের ডাইভারজেন্সটা যদি জিরো হয় তাহলে বি ভেক্টরটাকে এ ভেক্টরের কার্ল হিসেবে লেখা যাবে যাবে এটা আমরা এই এই আইডেন্টিটিতে দিয়েই বলতে পারতেছি যে ইফ বি ভেক্টর এর যদি ডাইভারজেন্সটা জিরো হয় তাহলে নিশ্চয়ই বি ভেক্টরের জন্য একটা ভেক্টর পাওয়া যাবে যেটা কার্ল নিলে বি ভেক্টর পাওয়া যাবে, ঠিক আছে? ওইটাই আর কি। তাহলে এখানে যদি লাইনটা লিখি তাহলে এটা এরকম হবে, নোটটা, নোট হচ্ছে ইফ দি ডাইভারজেন্স অফ এ অফ এ ভেক্টর ফিল্ড, যেমন বি ইজ জিরো, ঠিক আছে, অর কোন একটা ভেক্টর ফিল্ড যদি সলিনয়েডাল হয়, হ্যাঁ, তো অর এ সলিনয়েডাল, বা অর না লিখি, এভাবে লিখি যে ইফ দ্য ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড ইজ জিরো দেন দিস ভেক্টর ক্যান বি expressed as the curl of another vector. ঠিক আছে? যে বি ভেক্টরটার ডাইভারজেন্স জিরো হয়েছে তাহলে বি ভেক্টরটাকে আমি এ ভেক্টরের কার্ল হিসেবে লিখতে পারি, ঠিক আছে? এখন এটা একটা বাস্তব উদাহরণ কি, এটা একটা বাস্তব উদাহরণ হচ্ছে এরকম যে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড, আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের কার্ল ডাইভারজেন্স নিই তাহলে সেটা জিরো আসে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে নিশ্চয়ই কোনো একটা ভেক্টর দিয়ে প্রকাশ করা যাবে যেটার কার্লটা হবে ম্যাগনেটিক ফিল্ডের সমান, সেটা এফ ভেক্টর ধরি, এবং এই এফ ভেক্টরের একটা নাম আছে, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এটার নামই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা সামনে আমরা পড়বো যখন ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়া হবে তখন পড়বো ম্যাগনেটিক ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা সংজ্ঞাটাও আছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কাকে বলে, তখন বলতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডকে কোন একটা ভেক্টর এর যদি আমরা কার্ল নিই তাহলে যদি সেই ভেক্টরের কার্লটা যদি ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় তাহলে সেই ভেক্টরটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বলবো, এটা দিয়ে কাজ আছে পরবর্তীতে। তো এই দুইটা আইডেন্টিটি আমাদের পড়া হলো, সিজি জিরো ডিসি জিরো। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমাদের পড়া লাগবে ডিফারেন্ট টাইপস অফ ফিল্ড। আমরা মোটা দাগে যে ফিল্ড গুলোর সাথে পরিচিত সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড। এগুলোর মধ্যে আবার ভাগ আছে, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, তারপর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি স্ট্যাটিক ফিল্ড, তারপর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কিসের ভিত্তিতে করতেছি আমরা, ওই যে ওই দুইটা আইডেন্টিটি যেটা আমরা বললাম, ওই দুইটা আইডেন্টিটি না, ওই যে আমরা বলি যে কার্ল যদি জিরো হয় তাহলে ইরোটেশনাল হয়, আর ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে সলিনয়েডাল হয়, এরকম করে। সো এই দুইটা কোন একটা ফিল্ডের আমরা এই দুইটা জিনিস বের করতে পারি, যে কার্ল কি ডাইভারজেন্স কি, কার্ল আর ডাইভারজেন্স বের করে আমরা ওইটার বৈশিষ্ট্যটা বলে দিতে পারি। যেমন আমার প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি যে কোনো একটা ভেক্টর আছে, এই ভেক্টর, এই ভেক্টরটার আহ এই ভেক্টরটার কি, যে ডাইভারজেন্সও জিরো পাইছি, কার্লও জিরো পাইছি, তাহলে এই ভেক্টরটা কি বলা যায়, ডাইভারজেন্সও জিরো কার্লও জিরো, তাহলে এটার নামটা কি বলা যায়, এটা একটা সলিনয়েডাল একই সাথে কি ইরোটেশনাল, সলিনয়েডাল একই সাথে হ্যাঁ, সলিনয়েডাল একই সাথে ইরোটেশন। তার মানে নিশ্চয়ই ইরোটেশনাল মানে কি রোটেশন থাকবে না, তাহলে স্ট্রেট হবে। আর সলিনয়েডাল মানে কি, সলিনয়েডাল কথাটার অর্থ হচ্ছে ফ্লাক্স কোনো থাকবে না, ফ্লাক্সের ভ্যালু জিরো হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিছি, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ইন চার্জ ফ্রি রিজিয়ন। এটা মানে কি, মানে হ্যাঁ, যেটা আউটার ওটাই ইনওয়ার্ড, ঠিক আছে, কোনো বাইর হবে না, এরকম না, যে ওই যে ডাইভারজেন্স থাকা মানে কি যে বের হচ্ছে, আর ডাইভারজেন্স মানে নেগেটিভ মানে কি ঢুকতেছে, এরকম কিছু। আর এখানে যেটা হবে যতগুলা ঢুকবে ততগুলাই বের হবে, মানে কোনো চার্জ থাকবে না ওই ইয়ার ভিতরে, সারফেসের ভিতরে, জাস্ট যতগুলো ঢুকবে ততগুলো বের হবে। তারপর কি, তারপর হইতে হতে পারে যে আমাদের যে ডাইভারজেন্সটা সেটা নন জিরো, মানে ডাইভারজেন্স আছে, হ্যাঁ, নন সলিনয়েডাল, কিন্তু
রোটেশনাল, সরি, কিন্তু হচ্ছে ইরোটেশনাল, মানে কোনো রোটেশন নাই কিন্তু ডাইভারজেন্স আছে। এরকম একটা কি হতে পারে, ধর একটা পয়েন্ট চার্জ থেকে কি হয়, চারপাশ থেকে ফিল্ড গুলো, ভেক্টর ফিল্ড গুলো বের হয়। ওটা কিন্তু সলিড ডাইভারজেন্স থাকে, কিন্তু এটা নন সলিড ইরোটেশন, এটা কোনো ঘূর্ণন নেই। তাহলে ওটাই বলছি স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ইন চার্জ রিজিয়ন। মানে আমি যদি এখানে একটা কিউ চার্জ রাখি, তাহলে যে ফিল্ডটা আমি এখানে দেখতে পারবো সেটার বৈশিষ্ট্যটা হবে এটা। তো এগুলো আর লিখতেছি না, এগুলো দেখলেই তো বুঝতে পারবি যে ডাইভারজেন্স আছে কিনা, বা ইরোটেশন হবে কিনা, বা নন সলিনয়েডাল হবে কিনা, বা সলিনয়েডাল হবে কিনা। তাহলে এটা হচ্ছে নন সলিনয়েডাল ইরোটেশনাল। পরেরটা কি, পরেরটা হলো, বলছে যে ডাইভারজেন্সটা জিরো, মানে হচ্ছে কোনো কোনো ইয়া নাই, মানে ডাইভারজেন্স নাই, কিন্তু কাল নন জিরো, মানে ঘূর্ণনশীল। তার মানে এটা একটা বলা যায় যে একটা পয়েন্টকে ঘিরে ভেক্টর গুলো ঘুরবে, এই জন্য এদের ইয়া আছে, ঘূর্ণন আছে, কিন্তু কোনোটাই বের হবে না। তো এটাই বলছে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড ইন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। যে একটা কন্ডাক্টরে যদি এরকম করে কারেন্ট যায়, তাহলে এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এইভাবে। এই যে ফিল্ডটা, এটা কিন্তু ঘূর্ণন আছে এর, বাট এটা হচ্ছে কি, সলিনয়েডাল, সলিনয়েডাল একটা ফিল্ড। ঠিক আছে, আচ্ছা, এটা ছড়াই যাবে না, এরকম। এরপরেরটা হচ্ছে একই সাথে আহ ইয়া সলি নন সলিনয়েডাল এবং নন ইরেটেশন। হ্যাঁ, নন ইরেটেশনাল, মানে আহ, ঘুরবে, তারপর সরি ইরেটেশনাল, সরি, ঘুরবে প্লাস হচ্ছে ডাইভারজেন্সও থাকবে, মানে বেরো হবে একই সাথে, ঘুরবে প্লাস বেরো হবে। তো এই যে দেখেও বোঝা যাচ্ছে এখানে এদের একটা রোটেশন আছে, ফের আবার এরা বাইরে থেকে কি হচ্ছে, বের হচ্ছে। তো এরকম একটা ফিল্ড কি, a static electric field in a charged medium with a time varying magnetic field। আমরা যদি একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের কাছে একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসি, তাহলে তখন যে ফিল্ডটা দেখতে পারবো, তখন হচ্ছে এখানে এই জিনিসটা দেখতে পারবো। তো তাহলে এই ডিফারেন্ট টাইপস অফ ফিল্ড নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, যে ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ফিল্ড, তাহলে তখন এইভাবে আমাদেরকে লেখা লাগে। এরকম একটা প্রশ্ন আসছে কিন্তু। এরপরে হলো আমাদের যেটা পড়া লাগবে, সেটা হচ্ছে কুলম্বস ল। মানে আজকের মেইন টপিক হচ্ছে এগুলাই, যে কুলম্বস ল, ফিল্ড ইন্টেন্সিটি, আর আরেকটা জিনিস হচ্ছে পড়া লাগবে কি, পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, সরি, পয়েন্ট চার্জের জন্য কুলম্বস ফোর্স কিভাবে বের করে, এবং ইলেকট্রিক ইন্টেন্সিটি কিভাবে বের করে, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ। এদের জন্য আহ, হ্যাঁ, হ্যাঁ, পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা কিভাবে রেফারেন্স হচ্ছে, এটা এটা বোধহয় সম্ভবত সাদিকুর বইটা, যে কোনো বই। আমি আমি যেটা করব, যে ওই টপিকটা বলে দিচ্ছি, যেমন আজকে টপিক বলে দিলাম, আজকে কি পড়বো, আজকে হচ্ছে আমাদের কুলম্ব ল, ফোর্স আর ফিল্ড ইন্টেন্সিটি, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এই দুইটা টপিক আলোচনা হবে ফর পয়েন্ট চার্জ আর কন্টিনিউয়াস চার্জ। তো এই দুইটা টপিক তুই তুই যে কোনো বইয়ে এই দুইটা টপিক পাওয়া যাবে, সেই জিনিসগুলো রিভিউ করলে হবে। সাদিকুর বই নাহলে হচ্ছে হায়াতের বই করলে হবে, ওখানে আর কি সুন্দর করে লেখা আছে। আচ্ছা, তাহলে শুরু করি। তো প্রথম কথা হলো যে কুলম্বস ল, এটা নতুন কিছুই না, আগে থেকে জানি। হ্যাঁ, যে কুলম্বস লটা কি হচ্ছে, যে এটা বলতেছে যে দুইটা চার্জ থাকে, পয়েন্ট চার্জ থাকে। পয়েন্ট চার্জের ক্ষেত্রে এদের মধ্যবর্তী যে বলটা পাওয়া যাবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, সেটা হবে কি, সেটা হবে অ্যালং দ্য লাইন জয়নিং দেম। ওই দুইটা পয়েন্ট চার্জকে জয়েন করতেছে এই লাইন বরাবর, এবং সেটা হবে এই দুইটার চার্জের গুণফলের মানের সমানুপাতিক, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ইত্যাদি ইত্যাদি। এটা সব আগে থেকে জানা। তাহলে আমরা যদি একটা দেখি কিরকম করে। ধর কি, এটা হলো আমাদের অরিজিন, ঠিক আছে, অরিজিন। তো আমরা এখানে দুইটা চার্জ স্থাপন করতে যাচ্ছি। ধর একটা চার্জ আমি এখানে রাখলাম Q1 চার্জ, আরেকটা চার্জ আমি এখানে রাখলাম Q2 চার্জ। এবং এরা কোথায় আছে এটা বলতে হবে, এটা কোন পয়েন্টে আছে। ঠিক আছে, ধর পয়েন্ট গুলো কিভাবে দিই, এটা আছে ধর এক্স, ওয়াই, জেড কোঅর্ডিনেট,
হ্যাঁ, আমরা কিভাবে চিন্তা করি, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড। এখন আর কি মূলত আমরা জানি কোন অংশ কাকে বলে, আমরা জাস্ট বের করতেছি যে কোন অংশ বের করে কিভাবে। ঠিক আছে, আর আমরা নর্মালি যেটা শিখে আসছি সেটা 2D সিস্টেমে, আমাদেরকে 3D সিস্টেমে জিনিসটা বের করতে হবে। তো একটা প্যাটার্নে যাইতে হবে, আর নাহলে হচ্ছে গেঞ্জাম লাগে যাবে, গেঞ্জাম আমরা চাচ্ছি না। ধর এই কি ওয়ান এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, দুইটা আহ, দুইটা পজিশন ভেক্টর আমাকে জানা থাকা লাগবে। দুইটা পয়েন্ট চার্জের পজিশন ভেক্টর আমাকে জানা থাকা লাগবে। এটা না জানলে আমি বের করতে পারবো না, প্রথম কথা এটা। তো জানলাম। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, যে এদের মধ্যে যে লাইনটা আছে সেটা হচ্ছে এইটা। তো এই লাইন বরাবর এদের মধ্যে যে কুলম্ব ফোর্সটা আছে সেটা কাজ করবে। ঠিক আছে, যে কুলম্ব ফোর্সটা এদের মধ্যে কাজ করবে। এখন আমরা কি বের করতে যাচ্ছি, কিউ টু চার্জের উপর কিউ ওয়ান চার্জের বল, এটা আমরা যদি বের করতে চাই। ঠিক আছে, কিউ টু চার্জের উপর কিউ ওয়ান চার্জের জন্য যে বলটা সেটা, অথবা কিউ ওয়ান চার্জের উপর কিউ টু চার্জের জন্য যে বলটা সেটা, যে কোনো একটা বের করতে যাচ্ছি। তো আমরা কোনটা বের করবো, আমরা বের করি যে 2 নম্বর চার্জের উপর 1 নম্বর চার্জের জন্য যে কুলম্ব বল পাবোটা, এফটা, সেটা আমরা বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বের করব, তাহলে সেটা সেটা কোন দিকে হবে, প্রথম কথা এটা আমাদের প্রথমে ডিরেকশনটা খেয়াল রাখতে হবে। ডিরেকশনটা হবে 2 নম্বর চার্জের উপর 1 নম্বর চার্জের যে ফোর্সটা সেটা হবে, এখন আমরা সবসময় বাই ডিফল্ট ডিরেকশনটা কি ধরবো, বাই ডিফল্ট ডিরেকশনটা ধরবো এই দিক বরাবর। কোন দিক বরাবর, যে আমাদের ডিরেকশনটা হবে যে চার্জের উপর বল বের করতে যাচ্ছি সেই দিকে। ঠিক আছে, সোর্স টু ডেস্টিনেশন। ঠিক আছে, এটা সবসময় আমার ফাইনাল পয়েন্ট থাকবে। আমি যদি আরেকটু ইয়া করে দিই, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। ফাইনাল মানে কি, যেখানে হচ্ছে ইয়াটা আছে, ডেস্টিনেশন। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ধর, বা এটা হচ্ছে আমাদের সোর্স। তো সবসময় ফোর্সটা আমরা ধরবো কি, ইনিশিয়াল টু ফাইনাল। ঠিক আছে, বা ডেস্টিনেশন, সোর্স টু ডেস্টিনেশন, মানে সোর্সটা হবে আমাদের, ফোর্সটা হবে আমাদের এইদিকে, সবসময় এইদিকে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সেটা আগে করতেছি। এটা আমরা সবসময় ওটা বাই ডিফল্ট ওটা ধরবো, সবসময় এটা ধরবো, চার্জের ভ্যালু প্লাস হোক মাইনাস হোক কি হচ্ছে হোক, সবসময় যার উপর ফোর্সটা আছে তার দিকেই ডিরেকশনটা ধরবো। আচ্ছা, তো এখন আমাকে বল, এই যে আমরা এই দুটা জিনিস বের করতে পারবো না, কি কি জিনিস, একটা হচ্ছে আমরা এই যে এটা বের করতে পারি, এই যে কিউ টু এর পজিশন ভেক্টরটা আর কিউ ওয়ান এর পজিশন ভেক্টরটা বের করা যাবে। ইজি, ওকে, ইজি। আচ্ছা, আমরা আমরা কি করব, আমরা একটা কনভেনশন ফলো করার চেষ্টা করব। যেহেতু এটা আমাদের সোর্স, সোর্স আমরা জানি যেটার জন্য বলটা তৈরি হবে সেটা। তো সোর্স এর যে ইয়াটা আছে ওটাকে কি ধরবি, সোর্স এর যে এটা ওটা হচ্ছে তুই আর প্রাইম ধর, বা ওটা ধর, যে কোনো একটা ধরলেই হলো আর কি। আর প্রাইম ভেক্টর, আমরা ডেস্টিনেশনটা এটা ধরি, আর এটা আর ভেক্টর ধরি। অর্থাৎ ইনিশিয়াল বা সোর্স এর জন্য আমরা আর ভেক্টরটা ইউজ করতেছি, আর আর প্রাইমটা হচ্ছে ফাইনাল বা ডেস্টিনেশনের জন্য বের করতেছি নাকি। বা ইনিশিয়ালটা আসলে আমাদের সেম থাকে, তো আমরা একটু উল্টাটা ধরি, বললে হলো আসলে এইটা। তো আর হচ্ছে ফাইনাল ডেস্টিনেশনের জন্য ভেক্টর, আর আর প্রাইম হচ্ছে সোর্সের জন্য ভেক্টর। আচ্ছা, তাহলে ফোর্সটা আগে মেজার করে দেখি তো। ফোর্সটা এটা কি হবে, কিউ ওয়ান আর কিউ টু এর সমানুপাতিক, আর এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক তো, এটাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আর ভেক্টর, এই যে এটা, এদের দূরত্বটা, এটাই আর ভেক্টর, তাই না? এখন আর ভেক্টরটা বের করতে হবে, আর ভেক্টরটা এই যে এটা। তো আর ভেক্টরটা, এটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা দেখ, আমরা হচ্ছে কিভাবে বের করবো, অনেক ভাবে বের করা যায়। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখি, R1 to 2, ভেক্টর রূপে লিখলাম R1 to 2, 1 থেকে 2 এর জন্য। ঠিক আছে, R1 to 2, বুঝতে পারছি। R1 to 2। আচ্ছা, আমরা এটাকে একটা কাজ করি, A R1 to 2 ধরি, একক ভেক্টরটা ডিরেকশনটা দিচ্ছি। ঠিক আছে, AR1 to 2। ঠিক আছে, AR1 to 2। আচ্ছা, তাহলে দেখ, আমরা বের করতেছি, তাহলে এটা আমরা জানি, তাহলে আমরা এইভাবে বের করবো।
প্রথমে আমরা একটা কাজ করি, তুই কি কাজ করবি? প্রথমে একটা কাজ করা যায়, এটা হচ্ছে উম, করলে হলো। আমি ডিরেক্ট লিখে দিই, দেখ তো বুঝা পাইছি না। Q1 F12 যদি বের করতে চাই, F12 বের করবো, কি হবে? এখানে একটা ধ্রুবক বসবে, ওটা কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই, আমরা এখানে কিভাবে লিখতে পারি? এখানে অনেকভাবে লেখা যায়, ঠিক আছে? আমরা এইভাবে লিখতে পারি যে এখানে কি হবে, এখানে হচ্ছে R1 to 2, এই ভেক্টরটার মানটা বসবে স্কোয়ার, ঠিক আছে? আর এখানে হবে ওর ডিরেকশনটা, R1 থেকে 2, এটা একটু বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, নিচে হবে ওই R1 to 2 ভেক্টরটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এটাকে Q1 Q2, এখন দেখ, আমরা জাস্ট এই এই দুইটা ভ্যালু বের করে নিই, এই দুইটা ভ্যালু বের করে নিলে কাজ শেষ। তার আগে এইটা বের করি তারা। এই যে দেখ, R1 to 2 এই ভেক্টরটাকে কি লেখা যায়? R1 to 2 ভেক্টরটাকে কি লেখা যায়? R ভেক্টর মাইনাস R প্রাইম ভেক্টর লেখা যায় না সবসময়? এটাই ডেস্টিনেশন, ডেস্টিনেশন মাইনাস সোর্স, এটা বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরটা। আর এই দুইটা হচ্ছে পজিশন ভেক্টরটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেকশনটা। তাহলে এটার যে ইয়াটা আমরা যদি একক ভেক্টরটা নিই, তাহলে এটা সিম্পলি এটা হবে না? আহা, মান দিয়ে ভাগ করে দিবি, ওটার যে মান আসবে সেটা দিয়ে ভাগ করে দিবি, ঠিক আছে? এটাই তো নাকি? এটাই। আচ্ছা, তাহলে এখন জাস্ট আমরা আসলে একটা সূত্রের মতো বানাবো, ওইটা ইউজ করে আমরা সবসময় কাজ করবো, তাহলে আমাদের পরবর্তীতে কোনো অসুবিধা হবে না। 4 পাই এপসাইলন নট, আচ্ছা, Q1 Q2, ঠিক আছে? দেখ তো, এখানে R12 হোল স্কোয়ার আছে না? R12 এর ভ্যালুটা কত? সিম্পলি R12 এর ভ্যালু কি? এই যে এটার মডুলাস না? হ্যাঁ, এটার মডুলাস। তাহলে এটা হবে R1, তাহলে এই দ্বারা প্রাইম হোল স্কোয়ার, আর এই ভেক্টরটা, এ আর ভেক্টরটার মানটা বসাই দিত, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা কি আছে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, এখানে হবে আর ভেক্টর মাইনাস, মানে ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটার কিউব, আর এখানে হবে সিম্পলি আর মাইনাস, ঠিক আছে? ব্যাস, এটাই আমরা ইউজ করবো এখন, এটা আমাদের সূত্র, ঠিক আছে? তাহলে কি সূত্রটা পাইলাম? সূত্রটা হচ্ছে এটা ইউজ করবো, F1 to 2 বের করতে যাচ্ছি, কে Q1 Q2, নিচে হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে? তাহলে আর ভেক্টর মাইনাস আর কিউব, এটার ভ্যালুটার কিউব ইন্টু আর ভেক্টর, শেষ, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এখন এখন দেখ, আর ভেক্টরটাকে আমরা কি লিখতে পারতাম? আর ভেক্টরটা আমরা এটা লিখতে পারতাম না? আর ভেক্টরটা আমরা কোনটা ধরছি জানি? ফাইনালটার জন্য ধরছি নাকি? আর ভেক্টরটা, হ্যাঁ ফাইনাল, তাহলে এটাকে আমরা এক্স এক্স এ ওয়াই, ওয়াই এ ওয়াই, জেড এ জেড, পজিশন ভেক্টর, তাই না? আর এটা কি? এক্স প্রাইম এক্স, ঠিক আছে? তাহলে আমরা এই ভেক্টরটা বের করতে পারবো না? আর মাইনাস আর প্রাইম ভেক্টরটা কি হবে? সিম্পলি এই দুইটার বিয়োগফল। এটা এখন আমাদের সংখ্যা দিয়ে থাকবে, ঠিক আছে না? আমাদের খালি বের করা পারতে হবে, জেড মাইনাস জেড প্রাইম এক্স। আর এটার ভ্যালুটা কি হবে? এই যে, আর এটার ভ্যালুটার উপর কিউব আছে, ঠিক আছে? তাহলে এটার ভ্যালুটা কি হবে? সিম্পলি এটা যদি ভ্যালুটা বের করি,
এই যে এটা হবে এক্স মাইনাস এক্স প্রাইম। হ্যাঁ, ওটাই এরকম, ঠিক আছে না? এরকম কিছু একটা হবে। এটাই। তো এইটাকে যদি আমরা ইয়া করে লিখি, হাফ আকারে লিখি, তারপর এখানে 3 লিখি, তাহলে সিম্পলি ওখানে 3/2 আসবে। তো এগুলো কিন্তু আমরা পারি, এগুলো সমস্যা নেই, এগুলো পারা যাবে। সো মেইনলি আমরা এটা ইউজ করবো, হয়ে গেল। এটা মনে রাখলে হইলো, অত ক্যাচাল করে লাভ নাই। আমার পজিশন ভেক্টরটা বের করে নেব, কি করব, দুইটা পয়েন্টের পজিশন ভেক্টর বের করে নিব। নিচে হবে পজিশন এই ভেক্টরটা লিখে নিতে পারতে হবে, আর এইখানে হবে এই ভেক্টরটার মান, তার উপরে কিউ। এটা যদি মনে থাকে তাহলে হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হইলো। এখন হচ্ছে তোকে যদি বলে যে কুলম্ব কুলম্ব যে ইয়াটা ল আছে, কুলম্বস লটা আছে, সেটার লিমিটেশন কি, কি বলবে? কুলম্বস ফোর্সের বা কুলম্বস ল এর লিমিটেশন কি? হ্যাঁ, প্রথম লিমিটেশনটা এটাই যে চার্জ গুলা একদম রেস্টে থাকতে হবে। চার্জ গুলো নড়াচড়া করলে হবে না, চার্জেস মাস্ট বি অ্যাট রেস্ট। দুই দুই নম্বর পয়েন্ট গুলো, চার্জ গুলো অনেক ছোট হইতে হবে না, পয়েন্ট চার্জ বলতেছি, তাহলে চার্জ গুলাকে অনেক ছোট হইতে হবে। কিংবা আমাদের যে বলতে পারি যে চার্জ গুলোর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা অনেক বেশি হইতে হবে, তাহলে ওগুলাকে পয়েন্ট চার্জ হিসেবে ট্রিটও করা যায়, যে ডিস্টেন্সটা অনেক বেশি। তখন আমরা কি করতে পারি, যে এগুলা তো এটা বলতেছে যে দ্য ডিস্টেন্স বিটুইন চার্জেস, এটা একটা। আর আরেকটা ওটাই বলবি যে চার্জ গুলো অনেক ছোট হতে হবে, মোটামুটি এই দুইটা লিমিটেশন যদি বলে যে লিমিটেশন লেখো, তাহলে লিমিটেশন এটা লিখতে হবে। আর এখানে এখন কথা হলো যে এই যে কে এর ভ্যালুটা কি, মনে আছে তো নাকি? কে এর ভ্যালুটা, কে এর ভ্যালুটা, হ্যাঁ, কত? 9 × 10⁻৯ মিটার মিটার পার ফ্যারাডে, এটার ইয়াটা, এককটা। আর এটা তো জানি এপসাইলন 8.854 10⁻−12। ওটা, ওটাও লেখা আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তাহলে ফোর্স আমরা ক্যালকুলেট করতে পারবো দুইটা পয়েন্ট চার্জ দেওয়া থাকলে। কি করতে হবে, প্রথমে পয়েন্ট চার্জ গুলোর পজিশন ভেক্টরটা বাইর করে নিতে হবে, তারপরে জাস্ট পজিশন ভেক্টরটা থেকে ওই যে ওদের মধ্যকার যে ভেক্টরটা আর মাইনাস আর প্রাইম ভেক্টর বের করে নিব, ব্যাস কাজ শেষ। এখন এটা ভ্যালু ট্যালু সবই বের করতে পারবো। এটা সবসময়, এটা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে, যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে একই জিনিস, একই জিনিস। ঠিক আছে, এখন আমরা কি জানি বের করলাম, আমরা বের করলাম যে 2 নম্বর চার্জের উপর 1 নম্বর চার্জের যে জন্য যে ফোর্সটা। এখন যদি আমরা বের করতে চাই 2 নম্বর চার্জের জন্য 1 নম্বর চার্জের উপর ফোর্সটা, তাহলে সেটা কোন দিকে হবে, সিম্পলি হবে এইদিকে। এখন জাস্ট ডিরেকশনটা উল্টে যাবে, তাই না? তাহলে সেটা কি হবে, এফ, আমরা এটা লিখতে পারি, আমরা ডিরেক্ট লিখতে পারি F12, বা আমরা যদি F21 লিখি, F21টাকে কি এভাবে লেখা যায় না, F21 হচ্ছে কে Q1 Q2, নিচে হবে আর 2 to 1, এইটা ভেক্টরের মানের স্কোয়ার, আর এখানে হবে এ আর 2 to 1 ভেক্টর, একক ভেক্টরটা। ঠিক আছে, ডিরেকশনটা, এটা ডিরেকশন আর এটা ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আবার লেখা যায় হচ্ছে এটা ভ্যালু এ আর 2 1 স্কোয়ারের ভ্যালু যেটা, আর 1 2 স্কোয়ারের ভ্যালু একই, কারণ সেম জিনিসটা, ভ্যালু তো একই থাকে। আমরা সিম্পলি যদি এটা করি যে আর Q1 Q2, হ্যাঁ, আর 2 1 হোল স্কোয়ার দিলাম, আর এখানে কি লিখলাম, মাইনাস এ আর 1 2 লিখলাম, সমস্যা তো নেই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি, মাইনাসটা সামনে নিয়ে আসলে এই জিনিসটা আসলে কি, F12। তাহলে
জাস্ট মানটা চেঞ্জ হবে, মানে উল্টে যাবে, মান একই থাকবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এটাই এটাই হচ্ছে কথাবার্তা। তো আমরা পারবো, আমরা এখন কয়েকটা অঙ্ক করলেই হয়ে যাচ্ছে। আমরা যারা তুই একটা অঙ্ক করি, ধর আমরা একটা অঙ্ক করলাম এরকম, তোকে বললো এরকম বললো, তোকে বললো যে Q1 চার্জটা হচ্ছে -20 মাইক্রোকুলম, ঠিক আছে? আর Q2 চার্জটা বললো হচ্ছে ধর 500 মাইক্রোকুলম বা 50 মাইক্রোকুলম। তারপর P1 চার্জটা কোথায় আছে এটা বলে দিছে, অ্যাট লেটস সে বলে দিছে -646 এ। আর এই চার্জটা কোথায় আছে? এই চার্জটা বললো ধর 58-2 তে। ঠিক আছে, এটা প্রশ্ন। এখন তোকে কি বের করতে বলছে? ফাইন্ড এফ, ফাইন্ড এফ বা ফোর্স ডিউ টু Q1 অন Q2। এই আর কি, এটা দিল। ঠিক আছে, ফাইন্ড এফ ডিউ টু অ্যাকচুয়ালি ডিউ টু Q1 অন Q2, ডিউ টু Q1 অন Q2। বল কি করব? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বের করতে হচ্ছে। কি করতে হবে? কি করতে হবে? পজিশন ভেক্টর বের করতে। তাহলে তোর এখানে সোর্স কি বলতো? সোর্স Q1 আর ডিউ টু Q1, তাহলে এটা হচ্ছে তোর সোর্স আর এটা হচ্ছে তোর পজিশন Q2। এখন তুই, আমরা যেভাবে ধরছিলাম যে আমরা ডেস্টিনেশনের জন্য ধরলাম, সোর্সের জন্য এটা ধরি, আর প্রাইমটা ধরি, ধরলেই হলো। এটা আসলে কোনো নিয়ম নেই। আর প্রাইম ধরলাম, তাহলে এটা Q1 এর জন্য পজিশন ভেক্টরটা লিখবো, তাহলে সেটা কিভাবে লিখবো? 6x 4ay, ঠিক আছে, 6ay, 6az। আর এই Q2 এর জন্য পজিশন ভেক্টরটা কি হবে? Q2 এর জন্য পজিশন ভেক্টর হবে 5ax 8ay -2az। পজিশন ভেক্টর লেখা শেষ, এখন জাস্ট সূত্র মার হয়ে গেল। এফ ইকুয়াল টু কি হবে? এফ কি বের করতে যাচ্ছি? 1 to 2। এফ 1 to 2 বের করতে যাচ্ছি, তাহলে হচ্ছে কে সামনে আসবে, Q1 আর Q2 এর ভ্যালু দিয়ে দিতে হবে। ধরো এগুলো এইভাবে রাখলাম, Q1 Q2 ইন্টু এখানে কি হবে, উপরে হচ্ছে এই, উপরে কি হবে, আর মাইনাস আর প্রাইম, নাকি আর কোনটা হবে বল? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো ফাইনাল কি? আর প্রাইম। হ্যাঁ, আর নিচে হবে এদের ভ্যালুটা, এটার কিউ। তাহলে এগুলা আমি আর লিখছি না, এগুলা অ্যাজ ইট ইজ থাক, আমরা উপরেরটা লিখি। তাহলে আর মাইনাস আর প্রাইমটা কত আসবে? আর মাইনাস আর প্রাইমটা আসবে 5 থেকে 6 গেলে হচ্ছে এখানে 11, ঠিক আছে, 11x। তারপর 4 থেকে 4 গেলে 4ay। তারপর এখানে তোর -2 থেকে এটা -8y, -8az, 8az। ঠিক আছে, আর নিচে কি হবে? এই ভ্যালুটার উপর কিউব। এদের ভ্যালুটা কত? আমি একবারে লিখি, এইভাবে লিখলে সমস্যা হবে? দেখতো, 11 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটার উপর 3, তাই না? প্লাস হয়ে গেল। আর এখানে বাকি বাদ ভ্যালু বের করবি, এত নিটো, শেষ। এভাবে এখন এইটা পজিশন ভেক্টরটা এখানে কিসে দিছে? কার্টেসিয়ান। তোকে কিসে দিতে পারে? অন্য অন্য কোন কোঅর্ডিনেটও দিতে পারে। আমাদের কোন সমস্যা নেই, আমরা যেভাবে কাজ করবো ওভাবে করবো, ব্যাস এটাই, এটাই আর কি। এখন যদি উল্টাটা বলতো, যে উল্টাটা করো, যে 2 1 বের করো, x21 বের কর, তাহলে যেটা ভ্যালু আসবে ওটাকে উল্টায় দিয়ে দিব, শেষ, তাই না? ঠিক আছে, এই উল্টায় দিয়ে দিব, ব্যাস। তো একই জিনিস। এখন প্র্যাকটিস করবি, এখন জাস্ট সেম জিনিস ধর, আমি এটাই, এই অঙ্কটাই আমি যদি আরেকবার রিপিট করি এইভাবে, ধর এটাই দিছে, সেম সবকিছু একই আর কি, এটাই করে না কেন? ধর এটাই দিছে, দিয়ে বলতেছে এই চেঞ্জ কোথায় করবে? চেঞ্জ করবে হচ্ছে এই জায়গাটাতে। কি বলবে? বলবে যে ধর হচ্ছে কি বললো,
অ্যাট পি পয়েন্টে বললো হচ্ছে 2 পাই বাই 2 -3, ঠিক আছে? আর কিউ পয়েন্টে আছে এটা, আর এখানে বললো হচ্ছে ধর 5 পাই 0। তাহলে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম বলতো? সিলিন্ড্রিকাল, আচ্ছা। তো এখন সিলিন্ড্রিকালে আমরা ইয়া লিখতে পারি তো নাকি? সিলিন্ড্রিকালে হচ্ছে আমরা ওই যে পজিশন ভেক্টর বের করতে পারি। কিভাবে বল? তাহলে আমাকে বললে যে আমি যদি ইয়া বের করতে চাই, তাহলে সোর্স মানে আর আর প্রাইম বের করতে চাই, মানে কিউ টু এর জন্য যদি আমি পজিশন ভেক্টরটা লিখতে চাই, কি লিখবো? 5 এরো, 5 এরো, ঠিক আছে? 5 এরো শুধু হবে, এটুকু, এটা শুধু 5 এরো। শোন, সিলিন্ড্রিকালের জন্য পজিশন ভেক্টরটা হচ্ছে রো এরো, আরে হ্যাঁ, রো এরো জেড এ জেড, এইটা, ঠিক আছে? এইটা, এই ফর্মে লিখতে লাগবে, এটা আমি লিখেও দিছিলাম ক্লাসে। আহ তো এইটা, এখানে কিন্তু এইটা নাই। প্লাস কি আর একটা ছিল জানি, ফাই এ ফাই, এরকম না, এটা না, এটা নেই, ঠিক আছে? জাস্ট শুধু এটা। এখন তুই একটা কাজ করবি, এস ডাব্লিউটা হলে এরকম, বা তুই বাসে ট্রাই করে দেখতে পারি। প্রথমে সিলিন্ড্রিকালে, সিলিন্ড্রিকালে তো এগুলো বের করলি সব, তাই না? এরপর জাস্ট ইয়া করবি, যেটা আমরা করছিলাম ওটা করব, একক ভেক্টর বের করবো, সূত্র ফেলায় মান বের করবো। সেটা বের করে যে ভ্যালুটা আসে, আর হচ্ছে সিলিন্ড্রিকাল থেকে প্রথমে কি করবি, পয়েন্ট গুলো দেওয়া আছে না, এই পয়েন্ট গুলোকে কি আমি কার্টেসিয়ানে নিতে পারি না? হ্যাঁ, নেওয়া যায়, কার্টেসিয়ানে নেওয়া যায়, কোনো ব্যাপার না। কার্টেসিয়ানে নিয়ে ফোর্সটা বের করবো, একই আসে কিন্তু, একই আসবে আসলে, একই আসবে, ঠিক আছে? এটাই। ওকে, তাহলে অন্য পজিশন, মানে তাহলে অন্য যদি কোঅর্ডিনেট দেয়, তাহলে পজিশন ভেক্টরটা লিখতে পারতে হবে। এখন পজিশন ভেক্টরটা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে লিখতে হয় এটা জানলেই হলো, এবং সেটা আমরা দেখাইছি। আচ্ছা, এরপর কি, তাহলে এরপরে আমার মোটামুটি ফোর্স আমরা বের করতে পারবো, যে কোনো ফোর্স দিলে বের করা যাওয়া উচিত। এরপর আমাদের পড়া উচিত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, আরেকটা এখান থেকে যদি টপিক বলি, ধর হচ্ছে উম কি বললাম, বা এরকমও হইতে পারে, এটা একটা পয়েন্ট, এটা যে কোনো একটা চার্জ কিউ, ঠিক আছে? এখানে একটা কিউ 1 চার্জ আছে, এখানে কিউ 2 চার্জ আছে, এখানে কিউ 3 চার্জ আছে, হ্যাঁ, এখানে কিউ 4 চার্জ আছে। তো এগুলো এরকম করে আছে। তাহলে আমি জানতে চাচ্ছি যে কিউ চার্জ, স্মল কিউ চার্জের উপর নেট ফোর্স কত, নেট ফোর্স কত বের করতে পারবো না? এরকম, এরকম অঙ্ক আমরা করছিলাম। তাহলে আমরা মেইনলি যেটা বের করব, আমরা হচ্ছে এগুলো সব বের করে রাখবো, যে এফ, ধর এটা F1 ধরলাম, ধর এটা F2 ধরলাম, ধর এটা F3 ধরলাম, এটা F4। তাহলে কি করতে হবে, টোটাল এস্টিমেটটা বের করতে হলে অবশ্যই অবশ্যই ভেক্টর সাম করতে হবে, তাই না? ভেক্টর সাম করতে হবে, তাহলে ভেক্টর সাম করলে এই সবার জন্য ফোর্সটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা তখন কিভাবে করব? এটা হচ্ছে ওই একই F1 টা এরকম করতে পারি, F1 টা বের করে ফেললাম, F2 টা বের করে ফেললাম, ডিরেকশন গুলো তো অলরেডি বের হয়ে যাবে, ওই যে বের হয়ে আসতেছে AX AY AZ, তারপর জাস্ট যোগ করে দিব, মানে আমাদের কিন্তু অ্যান্সারটা পজিশন ভেক্টরে আসবে। ধর এফ টা আসলো এরকম করে, মানে এফ টা আসতেই পারে, এফ টা ধরে প্রথম F1 টা আসলো 22 AX মাইনাস 23 AY, ধর আসতেই পারে এভাবে। আর আর F2 টা আসলো এভাবে কিন্তু আসবে আমাদের ইয়াটা, মানে ফোর্সের ভ্যালুটা যেভাবে আমরা বের করতেছি। হ্যাঁ, পজিশন ভেক্টর আকারে আসবে। তাহলে এটা ধরলাম 6AX, আর এটা দেওয়া আছে -AY।
এরপর জাস্ট যোগ করে দিলে হবে না? এটা যোগ করতে কোনো ব্যাপার? সো এটা আমি আর দেখাইলাম না, এটা সহজই। ঠিক আছে? এটা যদি আমি একটু বই থেকে একটু জিনিসটা নিয়ে আসি, দাঁড়া একটু একটু দাঁড়া, বই থেকে একটু দেখাই দিই। কোথায় কোথায় বইয়ের মধ্যে কিছু লেখা আছে, এগুলো হচ্ছে একটু পইড়া নিস। এটা এটা হ্যাঁ, সাদিকুরটা করতে পারি, সুন্দর করে লেখা আছে সব জিনিসপত্র। এর কি রে, কি হলো? এই যে যেটা বলতেছিলাম, সবার জন্য আলাদা আলাদা করে সুন্দর করে বের করছে, করে যোগ করে দিছে। তো এটা আমরা বুঝতে পারবো, সমস্যা নেই। আর আরেকটু দাঁড়া, এখানে কিছু কথাবার্তা আছে, এই পয়েন্ট গুলো একটু দেখাই দিই বা রাখে দিই, কাজে লাগবে। তাই না? এই যে, এগুলো সব আমাদের জানা আছে, জাস্ট এখানে রাখে দিলাম, এর পরবর্তীতে এখান থেকে পড়তে পারবি। ঠিক আছে? এই যে Q1 Q2 মাস্ট বি স্ট্যাটিক, হ্যাঁ, হ্যান ত্যান হাবি জাবি, এগুলো পড়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি জানি পড়তেছিলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাই না? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এটাতে যাই। ইলেকট্রিক ফিল্ড, এটা কাকে বলে বল? হুম। আরে, তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য হলো তড়িৎ প্রাবল্য হলো এক কুলম্ব চার্জের উপর যে ফোর্সটা তৈরি হবে। ঠিক আছে? এক কুলম্ব চার্জের উপর যে ফোর্সটা, মানে হচ্ছে, এটা যদি আমাদের একটা চার্জ থাকে, কিউ চার্জ, এটা চারপাশে ইলেকট্রিক ফিল্ড থাকবে, থাকবে। তো এই চারপাশে ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো এইভাবে আছে, এখানে একটা আছে, মানে চারপাশে ইলেকট্রিক ফিল্ডটা ছড়ায় আছে। তো এখানে যদি আমি একটা চার্জ নিয়ে আসি, টেস্ট চার্জ বলে আমরা করি, 1 কুলম্ব একটা চার্জ নিয়ে আসি, ছোট্ট, অনেক ছোট একটা চার্জ। তো এই ছোট চার্জটা কাজ না, ওটা পোটেনশিয়ালের সংজ্ঞা বলতেছিস। 1 কুলম্ব একটা চার্জ দিছিলাম, এইখানে একটা এর ফিল্ডের মধ্যে একটা 1 কুলম্ব চার্জ আমি স্থাপন করলাম। তো এই 1 কুলম্ব চার্জের উপর এই কিউ চার্জের জন্য যে ফোর্সটা ফিল হবে, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ 1 কুলম্ব চার্জের উপর, একক চার্জের উপর যে বলটা প্রয়োগ হয়, যে কুলম্ব বা বলটা প্রয়োগ হয়, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন ধর, আমরা এই দুটার মধ্যে বের করতে পারি না, ফোর্সটা বের করতে পারি না। হ্যাঁ, ফোর্সটা বের করা যায়, এই 1 কুলম্ব আর কিউ কিউ কুলম্ব, ধরলাম এই যে কিউ কুলম্ব ধর। তাহলে ফোর্স বের করে আমরা দেখলাম যে সেটা হবে কে কিউ কিউ বাই আর স্কোয়ার, ধরলাম, সহজ করে বললাম আর কি। ঠিক আছে? তাহলে জাস্ট ইটা কি হবে? এস বাই কিউ। একক চার্জের উপর যে ফোর্স, একক চার্জের উপর যে ফোর্স, সেটাই তো কিউ, সেটাই তো ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, একক চার্জের উপর যে ফোর্স। তাহলে আমাদের সূত্রটা কি হবে? সূত্রটা হবে, কিউ কিউ বাদ যাবে, সিম্পলি হবে কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে? এটা ভেক্টর ফর্মে লিখিনি কিন্তু, এটা এখন এটা ভেক্টর ফর্মে যদি লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? তাহলে এই ভেক্টর ফর্মে যদি লিখতে চাই, তাহলে লিখতে হবে এইভাবে। কিভাবে লিখতে হবে? ধর হচ্ছে, আমি যদি এখানে একটা পজিশন ভেক্টর কোথায় নিব, এখানে একটা পজিশন ভেক্টরটা নিলাম, সরি পজিশন ভেক্টর না, এটা হচ্ছে আমাদের অরিজিন, 0 0 পয়েন্ট। ঠিক আছে? এটা হচ্ছে অরিজিন। এটা যদি অরিজিন হয়, তাহলে এই অরিজিন থেকে এইটা হচ্ছে আমাদের কিউ এর জন্য ব্যাসার্ধ ভেক্টর বা পজিশন ভেক্টর, আর এটা হচ্ছে কিউ, এই 1 কুলম্ব চার্জের জন্য পজিশন ভেক্টরের ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আর, আর এটা হচ্ছে আমাদের সোর্স আর প্রাইম, এর যে পজিশন। তাহলে কি হবে সিম্পলি, এইটা হবে ফোর্সের ডিরেকশন, ফোর্সের ডিরেকশন হবে এটা। তাহলে কে কিউ, নিচে হবে সেম ওটাই, যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ফাইনাল হচ্ছে আর মাইনাস আর প্রাইম, এটা, আর নিচে হবে ওটার ভাগ, ব্যাস, এটাই, ব্যাস, এইটুকুই। তাহলে এইটার জন্য সূত্র আমরা অলওয়েজ কোনটা ইউজ করবো? নিচেরটা, এই যে যেটা ভেক্টরটা আমি লিখলাম, সেই সেই সূত্র, ভেক্টর ফর্ম। আর এটার ক্ষেত্রেও এরকম হইতে পারে যে একাধিক চার্জ আছে চারপাশে, মানে এই যে এরকম করে, আমি যদি এটা আরেকবার নিয়ে আসি, ধর এখানে আর কিউ চার্জ রাখিনি, হ্যাঁ, এখানে কোনো কিউ চার্জ নেই,
এখানে হচ্ছে +1 কুলম্ব চার্জ আছে। তাহলে এই +1 কুলম্ব চার্জের উপর একটা ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে এটা বের করতে হবে। সেম ভাবে ইলেকট্রিক ফিল্ড গুলো যোগ করে দিতে হবে। মানে এটা আলটিমেটলি তো ফোর্সটাই জাস্ট 1 কুলম্ব চার্জের উপর প্রয়োগ করা হচ্ছে, এটাই। তো এটা যদি আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই, সুন্দর করে সংজ্ঞাটা কিভাবে দেওয়া আছে। এটা সংজ্ঞাটা দিচ্ছে এইভাবে: the electric field intensity E is the force that a unit positive charge experiences when placed in a electric field. তাই না? এটাই। আর এটা যদি ইয়াগুলো দেখি, সুন্দর করে এখানে এই জিনিসপত্রগুলো দেয়া আছে, আমরা একটু নিয়ে আসি। এই যে এটা কি বলতেছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এফ বাই কিউ, যেখানে কিউ টেন্স টু জিরো। মানে কিউটা হচ্ছে কি, টেন্স টু জিরো, এটা বলছে, লিমিট দিয়ে দিছে এখানে, কিউ টেন্স টু জিরো। ওকে, ফাইন। আর ভেক্টর রূপটাও আছে, সুন্দর করে সব অ্যাড করে দিলাম। এই যে যেটা আমরা পড়লাম সেটাই, কে কিউ 4 পাই r ইন্টু এ আর। এটাও কিন্তু হয়, এটা কিন্তু লেখা যায়। এই যে আমি যদি এখান থেকে এটা লিখি সমস্যা হবে? যে ধরো আমি এখানে লিখলাম ই কে কিউ, নিচে দিলাম আর স্কোয়ার, এখানে দিতে হবে এ আর স্মল ভেক্টরটা, মানে এই যে এটার একক ভেক্টরটা। সমস্যা তো নেই, ঠিক না? একই জিনিস। আচ্ছা হলো। তাহলে যা যা কুলম্ব বলের জন্য বললাম, কুলম্ব লস বা কুলম্ব বলের সময় বের করার সময় যা যা বলা হইলো, এখানেও ঠিক তাই তাই হতে পারে। এখানে এখানে মূলত যেটা করবে ওরা, এখানে তোকে বলে দিবে কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে, এবং তোর হচ্ছে ইয়া তোর যে চার্জ, মানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টিকারী যে চার্জটা আছে সেটা কোন পয়েন্টে আছে। মানে ধর এইভাবে বললো যে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, হোয়াট ইজ দ্য ই at হোয়াট ইজ দ্য, না হোয়াট অ্যামাউন্ট আসে, যাই হোক, at হচ্ছে বললো হচ্ছে 2,4,-1 ডিউ টু ডিউ টু -20 মাইক্রোকুলম চার্জ চার্জ প্লেসড অন বা প্লেসড অ্যাট এই আরেকটা পজিশন দিল -3, 4, 6। ঠিক আছে? তো আমরা, এইটাই হচ্ছে আমাদের ওই কোন ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের ওই ডেস্টিনেশন ভেক্টর, পজিশন ভেক্টরটা, এটা হচ্ছে আর। আর এটা হচ্ছে আমাদের আর প্রাইম, সোর্স ভেক্টরটা। ব্যাস হয়ে গেছে, এখানে কোনো ব্যাপার, আর বাকি জিনিসপত্র সহজ। এটাই, বাকি পারবে, হ্যাঁ বাকি পারবে। ওকে, তারপর হচ্ছে আর কি করা যায়? ও হ্যাঁ, ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা ভুলে যায় সবাই, সেটা হচ্ছে এটার ইউনিটটা। এটা ইউনিটটা কি এইখান থেকে বলা যাচ্ছে না, নিউটন পার কুলম। হ্যাঁ, ভোল্ট পার মিটারও হবে, বা ভোল্ট পার মিটার, বাংলা তো ইউজ করা যাবে না, অর ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম, এটা হচ্ছে এককটা। কি হলো, এরপরে কি আছে? আচ্ছা, এরপরে আমরা তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়ছি, আর হচ্ছে এটা পড়ছি। তাহলে এখন একটা অঙ্ক করি। তো হচ্ছে এরকম, ঠিক আছে? এই অরিজিনটা, হ্যাঁ এটা হচ্ছে অরিজিন। এখানে আহ, এটা 0, 0 পজিশন। এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে -Q চার্জ। আর এক্স অক্ষের এই Q/2 চার্জ আছে, এটা হলো পজিশন A00। ঠিক আছে? এখন তোকে কি বের করতে বলছে? ডিটারমাইন দ্য পজিশন অন এক্স অ্যাক্সিস where the force on the test charge Q vanishes. একটা টেস্ট চার্জ আছে, সেটা হচ্ছে কিউ মানের, সেই চার্জটার উপর আরোপিত বলটা জিরো হবে। মানে এই অঙ্ক আমরা করছি, ঠিক আছে? এটা জাস্ট ইংলিশে বলতেছি। ডিটারমাইন দ্য পজিশন অন এক্স অ্যাক্সিস where the force upon test charge Q
পারবি? মানে ধর এইটা হচ্ছে তোর ওই যে এইটা হচ্ছে তোর ওই টেস্ট চার্জটা, হ্যাঁ? তো এখন বলছে যে এই এক্স এক্সিস এ কোথায় রাখলে আমি হচ্ছে এর উপর জিরো হবে। তো এটা আমরা 2D তে করছি, এটা আমরা পারি, খুব ইজিলি পারি। ঠিক আছে, আমাদের দুইটার জন্য এর এর উপর কিউ/2 এর জন্য ফোর্স, আর এর উপর -কিউ এর জন্য ফোর্স কত সেটা বের করতে হবে। বের করলে জাস্ট ওই এক্স এর ভ্যালুটা বের করলে হয়ে যাচ্ছে, তাই না? এখন এখানে ওই দিক সেদিকের ব্যাপার চলে আসছে, এইটুকুই খালি আলাদা, বাকি ইজি কিন্তু। আচ্ছা, এমনি বল, এই যে পয়েন্টটা কোথায় পাওয়া যাবে? বামে, মাঝখানে, এদিকে নাকি এদিকে? হ্যাঁ, ডানে পাবে কারণ এই চার্জটার মান ছোট, হ্যাঁ এই চার্জটার মান বড়। তো অবশ্যই আমাদেরকে এইখানে হয়তো কোথাও এটা ভ্যালুটা পাবো, এখানে হয়তো কোথাও, তাই না? মাঝখানে তো সম্ভব না, মাঝখানে হলে তো এ এদিকে টানতেছে আর এ এদিকে ঠেলতেছে, এটা তো সম্ভবই না, তাই না? বা এদিকেও সম্ভব না, এদিকে সম্ভব অ্যাকচুয়ালি, এদিকে টানে, যাই হোক ওটা দেখতে হবে। মাঝখানে তো সম্ভব না, এইটুকুই আর কি। আমরা এটা কিভাবে সলভ করবো? সিম্পলি আমরা যেটা বের করবো, এই কিউ টেস্ট চার্জ কিউ এর উপর এই F1 কত, মানে -কিউ এর জন্য বল কত, তারপর কিউ/2 এই চার্জটার জন্য বল কত, এই দুটার যোগফলটা কি হবে? জিরো না? এফ নেটটা হবে জিরো, মানে আমাদেরকে বের করতে হবে এফ নেট জিরো, দিয়ে করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, করে ফেলি তাড়াতাড়ি। তাহলে এটা একবারে করে, এফ নেট তো জিরো নাকি, তাহলে আমরা বলতে পারি অতএব জিরো ইকুয়াল টু F1 যোগ এফ। তো F1টা কি, কিউ জিরো লিখলাম, -কিউ চার্জের জন্য ফোর্স, -কিউ চার্জের জন্য ফোর্স কি হবে? -কিউ, আমাদের টেস্ট চার্জটা, ধরি টেস্ট চার্জটার একটা পজিশন নিতে হবে, বুঝছিস? টেস্ট চার্জের পজিশনটা হচ্ছে এ, যেহেতু এক্স এক্সিস এর উপর 0 0 0 এই পজিশনে আছে ধরো, তাহলে তো বের করতে পারবো। কারণ বললাম না, ফোর্স বের করতে হলে অবশ্যই তোর দুইটা পয়েন্টে দুইটা চার্জ যেখানে আছে ওইটার পজিশন ভেক্টর জানা লাগবে, না হলে বের করতে পারবো না, তাই না? তাহলে কিউ চার্জটা আমরা ধরে নিচ্ছি যে লেফট এখানে আছে, তাহলে কিউ স্কোয়ার, আর এখানে কি হবে? এইখানটাতে কি হবে? এখানটা হবে r - r প্রাইম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল হচ্ছে x 0 0, ইনিশিয়াল হচ্ছে 0 0, তাহলে এটা কি হবে? এক্স, তাই না? আর নিচে হবে কি? নিচে হবে এক্স কিউব, আর এক্স কিউব মানে এক্স এর ভ্যালু তো এক্সই, আবার সেটার উপর কিউব ছিল, ওই যে ভ্যালুটার উপর কিউব ছিল না, এটা হইলো প্লাস, হচ্ছে কি কে কিউ² বাই 2, কিউ/2, নিচে হবে এটার ইয়াটা কি হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কত? এক্স, এক্স, আর ইনিশিয়াল কত? এ এক্স, তাহলে x - a x, ঠিক আছে? আর ভ্যালু কত? ভ্যালুটা হচ্ছে x - a, সেটার উপর কি? এখন এখানে দেখ কিছু জিনিস বাদ যাচ্ছে, কে টা কমন নিয়ে ফেলাই দিই ওদিকে, এক্স টাও বাদ দিয়ে দিই, আর কি কিউটাও কমন নেওয়া যায়, একটা কিউ কমন নেওয়া যায়, তাই না? নাকি কিউ² তো কমন নেওয়া যায়, ওটাও বাদ দেওয়া যায়, তাহলে সব বাদ দিই। তাহলে এখানে আলটিমেটলি লিখতে পারছে 1/x² হবে, ঠিক আছে? মাইনাস আর কি, -1/x², আর এখানে হচ্ছে প্লাস 1/2 x - a², ঠিক না? আচ্ছা, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করা যাবে না? বাকিটা তো দরকার নেই, এক্স এর ভ্যালুটা এই দিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, এই আর কি হলো। এরপরে আমাদের কিছু জিনিস শেখা লাগবে, আজকে আমরা শিখবো, এরপর দিন আমরা না হয় অঙ্কগুলো করব। সেটা হচ্ছে, আমরা এতক্ষণ কি করলাম, পয়েন্ট চার্জের ক্ষেত্রে এই যে ফোর্সটা বের করছি, ঠিক আছে? পয়েন্ট চার্জের জন্য ফোর্সটা বের করছি। এখন আমাদের যদি কন্টিনিউয়াস চার্জ থাকে, কন্টিনিউয়াস চার্জ মানে কি, যে অনেকগুলো চার্জ আছে একসাথে, যেমন লাইন চার্জ, এগুলো কন্টিনিউয়াস চার্জের উদাহরণ। যেমন হলো হচ্ছে সারফেস চার্জ, যেমন হলো হচ্ছে ভলিউম চার্জ, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস চার্জের উদাহরণ, মানে এগুলো একটা বিস্তৃত অবস্থায় আছে, ডিসক্রিট না। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ফোর্স বের করবো, সেগুলোর জন্য যে ফোর্স গুলো তৈরি হবে, কোন ফোর্স, এটা কিভাবে বের করতে পারি, এই আর কি, এটা আমরা দেখতে চাচ্ছি।
এই যে সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমাদের পড়াশোনা এবার হচ্ছে কন্টিনিউয়াস চার্জের জন্য। কন্টিনিউয়াস চার্জ। তো প্রথমে কন্টিনিউয়াস চার্জের মধ্যে কি পড়ে? লাইন চার্জ। এর সংজ্ঞাটা দেখি একটু পাই, যদি পাই তাহলে ওখান থেকে আমি কাটে দিচ্ছি, তাহলে একটা লিখবো কেন? হুম, সুন্দর করে লেখা নাই। এটা দেখ, সংজ্ঞাটা জরুরি, আসলে সংজ্ঞাটা লিখে দিই। যে when the charge when the charge is distributed distributed along a line along a line of finite or infinite length, it is called line charge। তাই না? এরকম করে থাকে। ওকে, তো এখন ধর আমাদের আর লাইন চার্জের সাথে সম্পর্কযুক্ত কি জিনিস? লাইন চার্জ ডেন্সিটি। লাইন চার্জের সাথে সম্পর্কযুক্ত জিনিস হচ্ছে লাইন চার্জ ডেন্সিটি। মানে একটা লাইনে চার্জটা যে হিসাব করতে হবে, সেটা কিভাবে হিসাব করবো? লাইন চার্জ ডেন্সিটি জানা থাকা লাগবে। যে লাইন চার্জ থাকলে আমাদেরকে লাইন চার্জ ডেন্সিটি জানা থাকা লাগবে। তো তো চার্জ ডেন্সিটি যদি আমরা রোয়েল ধরি, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব? মানে রোয়েলটা কিভাবে ডিফাইন করব? রোয়েলটা হলো যে কি হবে বল? রোয়েলটা কিভাবে বলা যায়? চার্জ পার ইউনিট লেন্থ নাকি? হ্যাঁ, রোয়েল বা রোয়েল হলো চার্জ পার ইউনিট। রোয়েল তাহলে আমরা এটা যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে এটা লেখা যায় রোয়েল হচ্ছে চার্জ পার এটা, তাহলে কিউ বাই লেন্থটা যদি এল ধরি, তো এটা এককটা কুলম্ব পার মিটার নাকি? এককটা কুলম্ব পার মিটার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, দেখ। ধর আমরা লিখলাম ডি কিউ চার্জ আছে ডিএল লেন্থে, ডি কিউ চার্জ আছে, তাহলে সেটা কি আমরা এইভাবে লিখতে পারি? রোয়েল ইন্টু ডিইউ ডিএল। আমরা টোটাল চার্জ যদি বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে রোয়েল ডিএল। ঠিক আছে? টোটাল চার্জ যদি বের করতে চাই কোন একটা লাইন চার্জের টোটাল চার্জ কত, তাহলে আমরা কি করব? রোয়েল ডিএল ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন। ঠিক আছে? রোয়েল ডিএল লাইন ইন্টিগ্রেশন। ওকে, এখন এরপরে হচ্ছে তোর সারফেস চার্জের কথা যদি বলি, তাহলে দাঁড়া, এটা হচ্ছে কপি পেস্ট করবো। When the charge is distributed, কি হবে বল? অ্যালোফে সারফেস হয় না তো। When the charge is distributed over a surface, এটা হচ্ছে সারফেস চার্জ। সারফেস চার্জের সাথে সম্পর্কযুক্ত যে জিনিসটা, সেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি কি হচ্ছে কি? যে চার্জ পার এরিয়া। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? রো এস হচ্ছে কিউ টোটাল চার্জ ভাগ এরিয়া। এরিয়াটা কি? এ, কুলম্ব পার মিটার স্কয়ার। এখন আমরা ওই একই জিনিস, ডি কিউ চার্জ যদি থাকে ডিএস পরিমাণ ইয়াতে, এরিয়াতে, তাহলে আমাদের হচ্ছে টোটাল চার্জটা কিভাবে বের করবো? রো এস ডিএস, সারফেস ইন্টিগ্রেশন। তাহলে সারফেস চার্জ ডেন্সিটি যদি সারফেস ইন্টিগ্রাল নিই, সারফেস ইন্টিগ্রাল,
তাহলে আমরা টোটাল চার্জটা পাই যাবো, টোটাল সারফেস চার্জটা পাই যাবো। সেম ভাবে সেম জিনিসপত্র ভলিউম, একই জিনিস, when the charge is distributed, কি বলবো, in a finite volume, তাহলে তখন আমরা বলবো সেটা ভলিউম চার্জ। when the charge is distributed in a finite volume, সেটা হচ্ছে বলবো হচ্ছে আমরা কি বলে, ভলিউম চার্জ। এটার সাথে সম্পর্কযুক্ত কি আছে, রো ভি, লো ভলিউম চার্জ ডেন্সিটি, চার্জ পার ভলিউম। এবং সেটা কিভাবে বের করব, ধর ওই একই জিনিস, যে ডিকিউ চার্জ আছে রো ভি, ইয়াতে, রো ভি, সরি, ডিকিউ চার্জ আছে ডিভি পরিমাণ আয়তনে, তাহলে টোটাল চার্জটা কি হবে, টোটাল চার্জটা হবে রো ভি ভলিউম চার্জ ডেন্সিটি ইনটু কি হবে, এটা ভলিউম ইন্টিগ্রাল নিতে হবে, ভলিউম ইন্টিগ্রাল নিতে হবে যদি আমরা টোটাল চার্জটা জানতে চাই। এখন এগুলা জরুরি, এই যে এটা সূত্র, আর সূত্র তো না, এগুলো তো বোঝা যায়, এগুলাই হবে। তো এইটা আমরা আমাদের একটু পরে কাজে লাগবে, যখন আমরা ফোর্স বের করব কন্টিনিউয়াস চার্জের জন্য, তখন আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বল, আমরা কি জানতে চাচ্ছি, ধর আমার কাছে একটা লাইন আছে, যেটার মধ্যে চার্জ আছে আর কি, ওই লাইনটাতে এরকম করে লাইনটা আছে, ধর লাইনটা আছে এরকম করে, একটু ইয়া করে দিলাম, এইটা হচ্ছে আমাদের লাইনটা, কি রে, এটা লাইনটা, এই লাইনে আমাদের হচ্ছে কি আছে, চার্জ রাখছি আমরা এখানে। আচ্ছা, তো এখন সম্পূর্ণটাতে আমরা চার্জ রেখে দিছি এরকম করে। তো এইখানে একটা পয়েন্ট আছে, ধর কোন একটা পয়েন্ট, পি পয়েন্ট, পি পয়েন্টে আমরা বের করতে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ড, ধর ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো পি পয়েন্টে অবশ্যই একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে এই লাইন চার্জ গুলোর জন্য। তো সেটা তখন কিভাবে বের করব, তো আমরা জানি ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে আমাদের কি জানি জানা লাগে, বা ধর ফোর্সই বের করতে যাচ্ছি, এই পয়েন্টে কোনো একটা যদি চার্জ রাখি তাহলে তার উপর এটার জন্য কি পরিমাণ ফোর্স জেনারেট হবে। তো অবশ্যই আমাদের পজিশন ভেক্টর গুলো লাগবে না, পজিশন ভেক্টর লাগবে, তাহলে তখন কি হবে, পজিশন ভেক্টর গুলো কিভাবে বের করব, এই যে দেখ, তখন হচ্ছে আমরা প্রথমে আমরা যেটা নিব, এখানে আমাদের অরিজিন থাকা লাগবে, ধর এটা হচ্ছে আমাদের অরিজিন, 0 0 পজিশন। তাহলে এখন এইটার জন্য পজিশন ভেক্টর হচ্ছে এটা, ভালো কথা, এটার জন্য পজিশন ভেক্টর কোনটা, এই যে আহ হয়ে গেল, এইটার জন্য পজিশন ভেক্টরটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই পয়েন্টের জন্য। এখন এইটার জন্য পজিশন ভেক্টর কোনটা নিবি, এটা নিবি, এটা নিবি, এটা নিবি, কি করবি বল, এটা পজিশন ভেক্টর তো বুঝতে পার, কনফিউজড। আচ্ছা, তাহলে এটার জন্য পজিশন ভেক্টর আমরা কিভাবে নিব, আমরা প্রথমে যেটা করব, এখান থেকে একটা এলিমেন্টাল লেন্থ নিব, দ্যাট ইজ ডিএল। হ্যাঁ, একটা ছোট্ট একটা অংশ নিব ডিএল, সেটা নিয়ে কাজ করব, তারপর ইন্ডিকেশন করে দিলে হয়ে যাচ্ছে। তো ছোট এই অংশটার জন্য পজিশন ভেক্টরটা আগে নিতে হবে, ছোট এই অংশটার জন্য পজিশন ভেক্টর কি হবে, এই যে এটা। ঠিক আছে, তাহলে এখন বল, আমাদের হচ্ছে সোর্স হচ্ছে ডিএলটা, এখানে সোর্স হচ্ছে ডিএলটাই হচ্ছে আমাদের পয়েন্ট চার্জের মতো ট্রিট করে, তাহলে সোর্স হচ্ছে এটা, তাহলে এটাকে আর প্রাইম ভেক্টর দিলাম, পজিশন ভেক্টরটা এটা আর ভেক্টর দিলাম। ঠিক আছে, তখন আমরা আর কি সূত্র সূত্র লিখবো আর কি, আপাতত এটা থাকুক। বা এখানে আসলে একটা কাজ করি, এই যে এটা একই সাথে বেরও করে দিই, মানে ডিএল এর সাথে সম্পর্কযুক্ত ফোর্সটা কি হবে এটাও বের করে দিই। তাহলে দেখ, তাহলে আমরা কি লিখতে পারি, যে এই যে ডিফারেন্সিয়াল, আমরা এখানে যে ডিএল এর জন্য যে ফোর্সটা পাবো সেটা কি ডিফারেন্সিয়াল ফোর্স পাবো না, হ্যাঁ ডিফারেন্সিয়াল ফোর্স পাওয়া যাবে, ডিফারেন্সিয়াল ফোর্স, ডিফারেন্সিয়াল ফোর্স ডিএফ, এটা কি হবে বলতো, ডিএফ টা কি হবে, ডিএফ টা এটা হবে না, যে ওই যে সূত্র কে ইন্টু, এখানে ধর চার্জ আছে কিউ পরিমাণ চার্জ থাকে, কিউ বা এখানে কিউ পরিমাণ চার্জ, কিউ, হ্যাঁ, এবং এটা ধর এটা রো, এটার ইয়াটা, তাহলে কিউ
রোয়েল ডিএল, তাই না? ডিএল অংশ থেকে কি পরিমাণ চার্জ আছে? রোয়েল ইন্টু ডিএল, তাহলে কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান এখানে কিউ আর কিউ টু এখানে রোয়েল ডিএল ডিভাইডেড বাই আগের জিনিসগুলাই আর মাইনাস আর প্রাইম কিউ আর মাইনাস প্রাইম ভেক্টর, ঠিক আছে? একই জিনিস সেটা। এখন যদি আমি টোটাল ফোর্সটা জানতে চাই, মানে টোটাল চার্জের জন্য টোটাল ফোর্স, মানে পুরোটার জন্য টোটাল ফোর্স ডিউ টু হোল কিউ, মানে পুরোটার জন্য যদি জানতে চাই আর কি, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে সেটা হবে ফোর্স। এই ফোর্সটা কি হবে? ইন্টিগ্রেশন কর, আচ্ছা ইন্টিগ্রেশন করব, কিভাবে করব? একবারই করা যায়। আচ্ছা, ইন্টিগ্রেশনে কি এই জিনিসগুলো বাইর হয়ে যাবে না? কে কিউ এগুলো বাইর হয়ে যাবে, কারণ এগুলো তো ইয়া রো এল, রো এল ডিএল নিচে আর ভেক্টর, ঠিক আছে? এত এত নিউটন, এটাই আর কি, এত নিউটন আসবে। ওকে, বা বা আমরা আসলে এই ডিএলটা একটু এদিকে এখানে না দিয়ে ডিএলটা একটু এদিকে দিয়ে এটা হলো। তাহলে এইটা হচ্ছে নিয়ম। এখন এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন আজকে বোধহয় অঙ্ক করতে পারবো না, যখন আমরা একটা লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করবো, এফ বের করবো, তখন কিন্তু এই সূত্রটা বেশ কাজে দিবে। তো এই সূত্রটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সূত্রটা আসলে সহজই, তো সহজেই, এটা কিন্তু লাইন ইন্টিগ্রাল। আচ্ছা, এখন ধর আমাদের আমাদের কাছে আছে কি সারফেস চার্জ, ঠিক আছে? আমাদের কাছে কি আছে? সারফেস চার্জ। এই যে এরকম একটা সারফেস, সারফেসটা নিয়ে এইভাবে ধর, এইটা হচ্ছে সারফেস, এখানে চার্জ আছে। তো এখন এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে কিউ চার্জ আছে, এইটা হচ্ছে আমাদের অরিজিন। তো এখন কি করব এখানে? তাহলে এখানে সারফেস চার্জের জন্য প্রথমে এখানে আমাকে একটা ছোট্ট একটা অংশ নিতে হবে, যেটা হচ্ছে আমাদের ডিএস হবে আর কি। এই যে ডিএস নিতে হবে। তারপর কি করতে হবে? পজিশন ভেক্টর গুলো বের করতে হবে। অরিজিন থেকে এটার জন্য পজিশন ভেক্টর, অরিজিন থেকে এটার জন্য পজিশন ভেক্টর, এটা হচ্ছে আমাদের অরিজিন। তো এর জন্য পজিশন ভেক্টরটা কি ধরলাম? এর জন্য পজিশন ভেক্টরটা, এটা যেহেতু আমাদের সোর্স, এটা হচ্ছে আর প্রাইম, এটা ধরলাম, এর জন্য পজিশন ভেক্টর এটা ধরলাম। এখন কি ওই যে একই জিনিস, যে ডিফারেন্সিয়াল ফোর্সটা কত আছে? ডিফারেন্সিয়াল ফোর্সটা এটা আসবে না, ডিএফ হচ্ছে কি কে কিউ, কিউ টুটা কি হবে বলতো? না, তোকে এখানে জানতে হবে রোএস, হ্যাঁ রোএস, রোএস ডিএস নট ডিএল, ডিভাইডেড বাই ওই যে আর প্রাইম, এটার ভ্যালু কিউ, এই শেষ। আর যদি টোটাল ফোর্সটা জানতে চাই, টোটাল সারফেসের জন্য টোটাল ফোর্স, টোটাল ফোর্স জাস্ট ইন্ডিকেশন করে দেবো, খেয়াল রাখতে হবে এই যে এইগুলো বাইর হয়ে যাবে, রো এস। কারণ এই সিম্পল জিনিসটা করতে পারলে ম্যাথ গুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর কোঅর্ডিনেট সিস্টেম যদি বুঝে থাকিস তাহলে এমনি ম্যাথ গুলো পারবি, ঠিক আছে? আচ্ছা, হইলো। এরপরে ভলিউম চার্জ আছে, ভলিউম চার্জ আছে। তো তোর কাছে একটা ভলিউম আমি ছোট করে আঁকাই দিই। এই যে এটা একটা ভলিউম ধর, এখানে চার্জ আছে। তো এই ভলিউম নিলে এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে? এই যে এটা ধরো আমাদের অরিজিন, এটা হচ্ছে ওই পয়েন্টটা যেখানে আমাদের কিউ পরিমাণ চার্জ রাখছি। সো আমাদের প্রথম কাজই হচ্ছে এখান থেকে কি বের করা? এখান থেকে হচ্ছে ডিভিটা বের করা। মানে এটা ধর ছোট একটা ভলিউম হচ্ছে এটা, এটা হচ্ছে ডিভি, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর, ঠিক আছে? কার পজিশন ভেক্টর বলতো? ডিভি এর পজিশন ভেক্টর, ঠিক আছে? আর এখানে তো কিউ এর পজিশন, ঠিক আছে? এটা অরিজিন।
এটা সোর্স, এটা ডেস্টিনেশন। ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। ডিফারেন্সিয়াল ফোর্সটা কি আসবে? জাস্ট ইয়াগুলোতে চেঞ্জ আসবে, তাই না? আমি দাঁড়াতেও একটা জিনিস কাজ করি, এত বারবার লিখে তো লাভ নেই, এত কপি পেস্ট করা যায়। হ্যাঁ, কি কি কোথায় চেঞ্জ আসবে? রো এস টা রো ভি হবে, টিএস টা ডিভি হবে, এটুকুই চেঞ্জ, তাই না? বাকি সব সেম। এটা হবে রো ভি ডিভি, আর এটা হবে কি রো ভি, আর এইখানে আসবে ডিভি। এখন তুই আমাকে বল, আমরা আর মাইনাস আর প্রাইমটা বের করতে পারবো না? পজিশন, আমি যদি পয়েন্ট বলে দিই তোকে, তুই পজিশন ভেক্টর গুলো বের করতে পারবি না? পারবি। সেটা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে পারবি। তারপর আমরা কি ডিভি বের করা শিখিনি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে? শিখছি। সিলিন্ড্রিকালে, স্ফেরিকালে ডিভিটা বের করি, তাহলে ওই ডিভিটা এখানে বসাই দিব। হ্যাঁ, ডিফারেনশিয়াল লাইনটা বের করো। তারপর এখানে দেখ, ডিএস টা আমরা বের করা শিখছি না? আমরা যদি জানি যে সারফেস কোনটা, তাহলে আমরা ডিএস টা বের করতে পারি না? ওই যে দিক দিয়ে বের করতাম, যে এটা যদি দিক হয় তাহলে বাকি দুইটা গুণফল হবে। সিম্পল এইটাই। তাহলে দেখ, তুই আর মাইনাস আর প্রাইম পারিস, বের করতে পারিস, তুই ডিএস বের করতে পারিস। এখন তুই যদি ইন্টিগ্রেশন না পারিস, সেটা তো তোর সমস্যা। তোকে তো অবশ্যই ইন্টিগ্রেশন পারা লাগবে। ইন্টিগ্রেশন পারলে এই অঙ্কগুলো পানি ভাত। সারফেস ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে হচ্ছে তোর আজকে এখান থেকে রাখতেছি। এইটা রিলেটেড ম্যাথ আমরা নেক্সট ডেটে করব, বা তুই নিজেও করতে পারিস। আজকে টপিক গুলো হচ্ছে এটাই, যে কন্টিনিউয়াস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ফোর্স, আর হচ্ছে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ফোর্স, কোন ফোর্স, এগুলা। তো দেখ এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে রাখ।